দীর্ঘ ৬,৩১৪ দিন অর্থাৎ ১৭ বছর পর বাংলাদেশে প্রবেশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দেশের আকাশ সীমানায় পৌঁছে। সকাল ১০টার কিছু পর বিমানটি সিলেটের বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি দেশের উদ্দেশ্যে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে লন্ডনে হিথ্রো ত্যাগ করেন। সিলেটে প্রায় ১ ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শেষ পর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তিনি সড়ক পথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসাদ, নিজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি এখন আছে সিলেট ওসমানী বিমানবন্দরে। তো কেমন দেখছেন পরিস্থিতি, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় ১৭ বছর পর সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সকাল ৯টা ৫৬ মিনিটে তিনি তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের ফ্লাইট রয়েছে BG-202, সেটি কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে এবং এটি কিন্তু এখন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। আমরাও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে রয়েছে এবং সামনের পরিস্থিতিটা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই যে সিলেটে এসে ট্রানজিট থাকলেও কিন্তু সিলেটে নেতাকর্মীরা যাতে বিমানবন্দরের আশেপাশে ভিড় না করেন সেই লক্ষ্যে কিন্তু গতকালই নির্দেশনা প্রদান করেছে জেলা এবং মহানগর বিএনপি এবং তারই প্রেক্ষাপটে কিন্তু সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে গতকাল রাত পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন এবং নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মী সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট এবং বাংলাদেশের সময় রাত ১২:১২টায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তারেক রহমান এবং বর্তমানে তিনি কিন্তু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন এবং নিরাপত্তার স্বার্থে তারেক রহমান বিমান থেকে না নামলেও তার আগমন ঘিরে কিন্তু সিলেটে উৎসব আমেজ বইছে। তাকে এক নজর দেখার জন্যই কিন্তু এখনও অনেকেই বিমানবন্দরে ভিড় করছেন। তবে বিমানবন্দরের জমায়েত না হওয়ার জন্য কিন্তু গতকালেই রাতেই নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু যারা বিমানবন্দরে এসেছেন তাকে এক নজর দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা কেউই কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না। বিমানবন্দরের প্রবেশ পথে কিন্তু নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং যারা শুধুমাত্র যাত্রী রয়েছেন তারাই কিন্তু বিমানবন্দরের ভিতরে প্রবেশ করতে পারছেন। যাত্রীর সাথে যারা আসছেন, অন্যান্য যাত্রীর সাথেও যারা এসেছেন তারাও কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন না। আমরা যদি একটু নিরাপত্তা ব্যবস্থাটা দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং ভোর থেকে এই সড়ক সহ আশেপাশে এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু সড়কে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তবে আমরা যে সিলেট ওসমানী বিমানবন্দরের যিনি পরিচালক রয়েছেন হাফিজ আহমেদ, ওনার সাথেও কথা বলেছি। উনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, বিমানের ফ্লাইট থেকে তারেক রহমান ওসমানী বিমানবন্দরে না নামলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিতরে প্রবেশ করতে পারবেন না। আমরা জেলা বিএনপির সাথেও কথা বলেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে বিমান থেকে নামবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরকেও কিন্তু সিলেট বিমানবন্দরে ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। যাত্রা বিরতির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকাল থেকে এই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বৃহস্পতিবার ভোর থেকেই
বিমানবন্দর এলাকায় গোয়েন্দার নজরদারি জোরদার করা হয়েছে। সেই সাথে মাঠে রয়েছে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। তাছাড়া বিমানবন্দর এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে চেকের মাধ্যমে কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে দিচ্ছেন এবং শুধুমাত্র যারা যাত্রী রয়েছেন তারাই কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন। যাত্রীর সাথে যারা আসছেন আত্মীয় স্বজন তারা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারেননি। আসলে যে বিষয়টি বলা যায় সব মিলিয়ে দীর্ঘ 17 বছর পর কিন্তু তারেক রহমানের দেশে ফেরাকে নিয়ে সিলেটও এক ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। যদিও তিনি সিলেটে বিমান থেকে নামেননি, তবু তার যাত্রা বিরতি সিলেটবাসীর জন্য তৈরি করেছে আলাদা আবেগ এবং আলোড়ন। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেটবাসীর একটি আবেগের জায়গা ছিল। তিনি সিলেটবাসী মনে করেছিলেন তিনি যেহেতু প্রথমে সিলেটে আসবেন, সিলেটে নামবেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং দলীয় শৃঙ্খলার স্বার্থে কিন্তু তিনি সিলেটে নামেননি এবং তিনি সিলেটে শুধু যাত্রাবিরতি অবস্থান করছেন এবং সিলেটে যাত্রাবিরতি অবস্থানের পর কিন্তু অল্প কিছুক্ষণ পরেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, সিলেট কিন্তু শ্বশুরবাড়ি হওয়ায় তারেক রহমানের শ্বশুরবাড়ি হওয়ায় সিলেটের মানুষের কিন্তু তারেক রহমানের প্রতি আবেগ কাজ করে এবং সিলেটের প্রতিটি মানুষের ভিতরেই কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আসলে এই ছিল এখন পর্যন্ত সিলেট বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটে ওসমানী বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সন্ধ্যা থেকে বিমানবন্দর ও আশপাশে পুরো এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিজস্ব নিরাপত্তা ইউনিট এফসেকের পাশাপাশি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছে। এরই মধ্যে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেল থেকে যাত্রী ছাড়া অন্যদের বিমানবন্দরের ভেতরে প্রবেশে সীমিত করা হয়েছে। 17 বছর পর গণমানুষের নেতা গণমানুষের কাছে আসতেন, স্বদেশ প্রত্যাবর্তন হবে, তাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে শুধু বিএনপির নেতা কর্মী না, একদম সাধারণ খেটে খাওয়া মানুষও কিন্তু ঢাকামুখী হয়ে আসছে তাকে এক নজর দেখার জন্য। বুকে আজ যত বড়ই আঘাত আসুক না কেন, কোনো আঘাত বাংলাদেশকে আর পিছিয়ে ফেলতে পারবে না। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের রাষ্ট্র গঠনের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, এটাই প্রত্যাশা করি। দর্শক, এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের বাইরে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি তাবাসসুম, 6314 দিন, এই যে দিনগুলো গুনে রাখা সেটি কিন্তু তারেক রহমান নিজেই গুনে রেখেছেন এবং তিনি নিজেই যখন তিনি বিমানে বাংলাদেশ আসছেন সিলেট সেই লন্ডন থেকে, সেই বিমানে বসে কিন্তু সেই পোস্টটি দিয়েছেন। দীর্ঘ 6314 দিন পর তিনি ঢাকা ফিরছেন, বাংলাদেশে ফিরছেন। তার যে সেই স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু আমরা ব্যাপক যে সমর্থক, বিএনপি সমর্থকদের ব্যাপক সমাগম আমরা লক্ষ্য করেছি এবং বিমানবন্দর থেকে যে রোডটি দিয়ে তিনি সমাবেশ স্থলে যাবেন সেই রোডটি কানায় কানায় আসলে পূর্ণ হয়ে গেছে তার যে সমর্থক বিন্দু রয়েছেন তারা। এবং আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে, এর আগে আমরা বেগম জিয়াকে আসতে দেখেছিলাম, বেগম জিয়া যখন লন্ডনে যাওয়ার পর আসার সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, কিন্তু এইবার তারেক জিয়ার যে ফেরা সেখানে কিন্তু আমরা দেখেছি সুশৃঙ্খল পরিবেশ এবং 12 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা তার জন্য রাখা হয়েছে যেটি জানেন। সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে যেমনটি পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, বিজিবি রয়েছেন, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা সবাই কিন্তু এই তারেক রহমান ফেরার জন্য
যে রাস্তাটি রয়েছে সেখানে আমরা দেখেছি প্রত্যেকটি রাস্তার প্রত্যেকটি স্থানেই কিন্তু সেই ব্যাপক পরিমাণ সেনা সদস্য থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিএনপির যে স্বেচ্ছাসেবক দলগুলো রয়েছে সেই স্বেচ্ছাসেবক দলও কিন্তু আসলে এখানে কাজ করছে এই তারেক জিয়ার যে আসার সেই নিরাপত্তার কারণে। একটি বিষয় যেটি দীর্ঘ বলছি 17 বছর পর তারেক জিয়া কিন্তু দেশে ফিরছেন এবং সেই তাকে দেশে ফেরাকে কেন্দ্র করে তিনি কিন্তু বিএনপির শীর্ষ পদে রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ফেরাকে কেন্দ্র করে কিন্তু আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা যেটি বলেছি যে দেখছেন যে বিএনপির নিজস্ব যে স্বেচ্ছাসেবক দল তারাও কিন্তু এই সুশৃঙ্খল একটি পরিবেশ বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, আসলে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান ফিরছেন, তাকে ফেরাকে কেন্দ্র করে একটি বড় সমাগম হওয়ার কথা, সেটিই হচ্ছে। আপনারা তো দেখছি এই স্বেচ্ছাসেবক দল কিন্তু নিজেরাও কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি। একটু বলবেন যে তার ফেরাকে কেন্দ্র করে আপনাদের দলের মধ্যে নিজেদের মধ্যে কেমন প্রতিক্রিয়া রয়েছে? দেখুন, বাংলাদেশের সকল ক্রাইসিস মুহূর্তে যে পরিবারটি সবসময় এগিয়ে এসেছিল, 71 শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, 90-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ পরিচালনা করেছেন দেশনায়ক তারেক রহমান। জনগণের প্রত্যাশা তার প্রতি, তিনি একটি ছোট্ট রুমে একটি চেয়ার একটা টেবিল নিয়ে 17 বছর তিনি এই দেশটিকে পরিচালিত করেছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। সেই ব্যক্তিটি আজকে বাংলাদেশের মাটিতে প্রবেশ করছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, মানুষের প্রাণের ভালোবাসা থেকে সে দুদিন থেকে রাত জেগে শীতকে উপেক্ষা করে তারা আজকে এখানে বসেছে তার নেতাকে দেখার জন্য। স্বাগত জানান। তাদের প্রত্যাশা আগামী বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সাবলীল বাংলাদেশ। সেই নতুন সূর্যের প্রত্যাশা জনগণ আজকে এখানে রয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বেগম জিয়া যে লড়াইটা করেছেন দীর্ঘ এই 17 বছর, যেটি বলছেন যে এই 17 বছরের সময়ের মধ্যে যে লড়াইটা করেছেন তিনি, সেই লড়াইয়ে কিন্তু আসলে তিনি এই তারেক রহমানও কিন্তু ছিলেন, যদিও তিনি লন্ডনে থেকে সেই লড়াইটা করে গেছেন এবং তারেক রহমানের যে লড়াই সেটি অন্যরকম একটি লড়াই ছিল। লড়াইটা হলো তিনি কিন্তু দেশে ফিরতে পারেননি দীর্ঘ 17 বছর। সে কারণে কিন্তু যেটি বলেছি যে তিনি দিনক্ষণ প্রত্যেকটি দিনক্ষণ কিন্তু তিনি গুনে রেখেছেন এবং সেটি কিন্তু তিনি পোস্ট দিয়েও জানিয়েছেন। দীর্ঘ 6314 দিন পর তারেক জিয়া ফেরা এবং তার দেশে ফেরাকে যেটি বলেছি কেন্দ্র করে দীর্ঘ যে মানুষের লাইন আপনি দেখতে পাচ্ছেন। এই যে বিমানবন্দর থেকে তার যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থল থেকে সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছে এবং সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কিন্তু তার সমাবেশ স্থলে বিশেষ করে তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং যারা তার সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারেক জিয়া ফেরার পর যে সন্দেহ বা নির্বাচন নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব এখনও রয়েছে সেটি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা তারা দেখছেন এবং সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে বিএনপির সমর্থকরা বলছেন যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বেই ক্ষমতায় আসবেন এবং তারা গণতন্ত্র ফিরিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইয়ে তারা সামিল হবেন এবং তারা আগে থেকেই যেটি সমর্থকরা বলছেন যে বিএনপি লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য, এখনও লড়াই করে যাচ্ছেন। সেই লড়াইটা তারা আরও সামনে বেগবান হবে এবং তারেক জিয়ার ফেরাতে সেটি আরও বেশি বেগবান হবে বলে তারা বিশ্বাস করেন এবং যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ এই যে বিমানবন্দর থেকে কিন্তু যতটা পথ রয়েছে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত, যেদিন কুড়িলের যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের আগ পর্যন্ত, ফ্লাইওভারে উপরে কিন্তু কাউকে উঠতে দেওয়া হচ্ছে না তার নিরাপত্তাজনিত কারণে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সারি মিছিল করে কিন্তু তারা এই সমাবেশের স্থলে আসছেন। আমরা তার সমর্থকদের মধ্যে দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে তাদের অনুভূতি কি তারেক রহমানের ফেরা। ইতিমধ্যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে ফিরেছেন, যদিও ঢাকায় আসেন না, সেটি কিন্তু জানেন যে ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান কিন্তু ফিরেছেন। আমরা একটু কথা বলতে চাই, তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে ফিরেছেন, ঢাকায় এখনো হয়তো ফিরেননি। তাকে ফেরাকে কেন্দ্র করে একটি বড় সমাগম হবে, সেটা স্বাভাবিক। একটা প্রত্যাশা থাকে তার ফেরার মধ্য দিয়ে কি সবার যে প্রত্যাশা গণতন্ত্র ফেরা, নির্বাচন সব সন্ধিহান ছিল, সবকিছু কি এই ফেরার মধ্য দিয়ে শেষ হবে কিনা, সমাপ্ত হবে? হ্যাঁ, আমরা এটা
দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের নেতা দীর্ঘ প্রায় 17 বছর পর বাংলাদেশে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের একটি দিন, কারণ আমরা এই 17 বছর রাজপথে আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য, মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য। আশা করি আমাদের নেতা বাংলাদেশে আজকেই এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছবেন। ওনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, বাংলাদেশের গুম খুন বন্ধ হবে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসবে এবং সর্বোপরি একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। আপনারা খেয়াল করে দেখেছেন যে ফ্যাসিবাদ পতনের পর পর্যন্ত এখন পর্যন্ত আমাদের নেতার মুখ থেকে একটা বাক্যও কিন্তু স্লিপিং টাং হয়নি। উনি সবসময় উদারতা দেখিয়েছেন, সবসময় গণতন্ত্রের কথা বলেছেন, সবসময় সবাকে নিয়ে উনি রেইনবো ন্যাশন তৈরি করার কথা বলেছেন এবং জাতীয় সরকারের কথা বলেছেন। আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কর্মী হিসাবে যে আমরা এই বাংলাদেশে ডান বাম কালো ধর্ম মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই এবং সেটা আমরা পারবো। ধন্যবাদ আপনাকে। যেটি বলছেন যে তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে গণতন্ত্রের যে পুনঃপ্রতিষ্ঠা সেটি হওয়ার সম্ভাবনা দেখছেন, যেটি আরও বলেছেন গুম খুন সহ বিভিন্ন যে ঘটনাগুলো আগে বিগত সময়ে ঘটেছে সেগুলো আর ঘটবে না, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন এবং সবার দলমত নির্বাচনে সবার যে মত প্রকাশের স্বাধীনতা সেটি থাকবে, শুধুমাত্র দলীয় নয় বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সেটিও কিন্তু প্রত্যাশা করছেন তার যে নেতাকর্মীরা। এবং সেটি আমরা যেটি একটু আগে বলছি যে ইতিমধ্যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে পৌঁছেছেন। তার যে বিমানটি রয়েছে বাংলাদেশ বিমান 202 সেটি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে, সিলেটে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই বিমানটি করেই তারেক রহমান এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবেন, তারপরে তিনি সমাবেশ স্থলের দিকে রওনা দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কয়েকদিন ধরে দেশে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো মানুষ ঢাকায় আসছেন। সকালে পূর্বাঞ্চলের 36 জুলাই এক্সপ্রেসওয়েতে নির্মিত সংবর্ধনা স্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। ফ্লাইওভার ও সড়ক পথে জনস্রোত সভামঞ্চের দিকে যাচ্ছে। বুধবার থেকে রাজধানী কুড়িল পূর্বাঞ্চল 300 ফুট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্লেকার্ডে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে চারপাশের পরিবেশ। দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শন এবং অবস্থান নিয়েছেন। এখন চলে যাব নারায়ণগঞ্জ। দর্শক, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সকাল থেকে ঢাকামুখী স্রোত ছিল রাজধানীর বিভিন্ন প্রান্তে। এই মুহূর্তে সাইনবোর্ড এলাকা থেকে এই বিষয়ে জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে দীর্ঘ 17 বছরের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন এবং তিনি সিলেট যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে তিনি নামার পরে সেখান থেকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ফিরে আসবেন। এরপরে কিন্তু 300 মিটার সমাবেশ স্থলে যাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। আপনি যদি দেখেন আমার পাশে যে এই মহাসড়কের চিত্রটি, সেখানে দেখবেন যে আসলে ঢাকার যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, তারপরে নরসিংদী সহ বিভিন্ন এলাকার নেতাকর্মী কিন্তু এখনো কিন্তু সেই সমাবেশ স্থলে গেছেন এবং গতকালকে থেকেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে, ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু সেই 300 ফিট যে প্রত্যাবর্তন স্থল অর্থাৎ তারিখ দিয়ে যেখানে সংবর্ধনা দেওয়া হবে সেই স্থলে কিন্তু নেতাকর্মীরা যুক্ত হয়েছেন। একই সাথে আমি অনেক বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের যে নেতা বিএনপির যে দ্বিতীয় নীতি নির্ধারক অর্থাৎ বিএনপির যে
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে বাংলাদেশে আসার পরে যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন এবং তার যে গুরুত্বপূর্ণ বক্তব্য, তার যে মেসেজটি সেটি সারা বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছাবে এবং দানের শীষে সামনে যে নির্বাচন, দানের শীষের পক্ষে কিন্তু এই যে প্রত্যাবর্তনের যে সংবর্ধনাটি সেটা কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে তারেক জিয়ার সমাবেশস্থলে যাওয়ার নেতাকর্মীদের সবশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছে সাভার। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ও এক নজর দেখতে ঢাকা আরিচা মহাসড়ক দিয়েও ঢাকায় আসছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, মহাসড়কে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আসলে দীর্ঘ 17 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে দেশে আসার বা আগমনের উপলক্ষে কিন্তু আসলে আমরা দেখেছি যে গতকালকে থেকে আমরা দেখেছি যে মহাসড়কে আসলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মানে অগণিত বাস, ট্রাক এবং হচ্ছে পিকআপ, তারপরে হচ্ছে যদি বলি এই যে বিভিন্ন ছোট গাড়ি যানবাহনে করে কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা উৎসব মুখর মানে পরিবেশে কিন্তু তারা আসলে ঢাকাগামী হচ্ছেন। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এবং উত্তরবঙ্গের চন্দ্রা নবীনগর মহাসড়কের ঠিক সংযোগস্থল। এখান দিয়ে কিন্তু আমরা সকালবেলা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা আসলে বড় বড় গাড়িবহর নিয়ে এবং বাসে করে ব্যানারটা নিয়ে কিন্তু তারা ঢাকা দিকে ছুটছেন। এবং আমরা সাভারের একটি বিএনপির একটি সূত্রে জানতে পেরেছি যে শুধু সাভার থেকে তারা প্রায় 30,000 নেতাকর্মী ঢাকার এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সাভার ছেড়েছে। এছাড়াও আমরা নেতাকর্মীদের সাথে আসলে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন এই ভোর থেকে যে শীত এবং এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে কিন্তু আসলে তারা তাদের প্রিয় নেতাকে, দেশ নায়ক তারেক রহমানকে একবার দেখতে এবং তার কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে কিন্তু আসলে তারা খুবই উৎসুক এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ঢাকার দিকে যাচ্ছে। এবং তারা আমাদের যেটি জানিয়েছেন যে তারা আসলে চাচ্ছেন যে তাদের নেতা তাদেরকে আজকে যে দিক নির্দেশনা দিবেন, এই দিক নির্দেশনা দিয়ে কিন্তু আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কাজ করবেন। এবং এছাড়াও যদি আমি বলি, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মহাসড়কগুলোতে এই ঢাকাগামী যেই নেতাকর্মীরা যাচ্ছেন তাদের এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন। এবং এ বিষয়ে কিন্তু আমাদেরকে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন যে তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু সাভার মডেল থানাও থেকেও নেওয়া হয়েছে কিন্তু প্রস্তুতি। এই ছিল সাভার মহাসড়কের ঢাকাগামী বিএনপি নেতাকর্মীদের যাওয়ার সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট 25 ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে ক্রিসমাস ডে বা বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। সকাল থেকে দেশের বিভিন্ন গির্জায় শুরু হয়েছে বড়দিনের প্রার্থনা। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও আনন্দ, উৎসব ও প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করেন। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপনের মাধ্যমে শান্তি, আনন্দ, ভালোবাসা, আশা এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করার প্রত্যাশা দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ভক্তিতে তার অনুগত হয়ে থাকতে পারি, বিশ্ব প্রভুরূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা,
করুন। পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো, খ্রিস্টের প্রেম শান্তি আনন্দ নিয়ে আমরা শান্তিতে জীবন যাপন করি। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে বড়দিন উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালের শুভ বড়দিন উপলক্ষে কেমন আয়োজন দেখছেন আমাদের জানাবেন। তাবাচ্ছুম যেমনটা জানাতে চাই, জানেন যে আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান কিন্তু ধর্মীয় উৎসব বড়দিন। সেই শুভ বড়দিন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। গত রাত থেকেই আসলে বিভিন্ন আরাধনা, বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টের যে জন্মজয়ন্তী উৎসব 2025 সেই অনুষ্ঠান কিন্তু বড়দিন হয়েছে এবং সেই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বরিশালের 5টি আসলে গির্জায় বা চার্চে কিন্তু সেই আনন্দের যে উল্লাস বা সম্প্রদায়ের মানুষের যে আনাগোনা সেটা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সদর রোডের যেটি রয়েছে ক্যাথলিক চার্চ, সেখানে রয়েছে। এখানে সকাল 9টায় বড়দিনের পবিত্র খ্রিস্টযোগ অনুষ্ঠান হয়েছে প্যারিস হল ঘরে এবং এখানে সকল আসলে খ্রিস্টান ধর্মের যারা রয়েছেন তারা ভেদাভেদ ভুলে গিয়ে এখানে এসেছেন। তারা প্রাণের বন্ধনে মিলিত হয়েছেন, স্বজনদের সাথে ছবি তুলেছেন, সেই যে প্রার্থনা, বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যাশা রয়েছে যে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, হানাহানি দূর হয়ে আবার শান্তি ফিরে আসবে এবং যীশু খ্রিস্ট এই শান্তিতেই বিশ্বাস করেন, শান্তি ধর্ম। তাই তারা এই ধর্মই আসলে অনুপ্রাণিত হয়েছেন। একটু কথা বলে জানতে চাই, আজ বিশেষ করে বড়দিন আপনাদের আসলে প্রত্যাশা কি রয়েছে খ্রিস্টের কাছে? আমাদের আসলে প্রত্যাশা হচ্ছে যে আমাদের এই যে পৃথিবীতে হানাহানি যেটা আছে এটা বন্ধ হোক, সব ধর্মের মানুষ একসাথে সম্প্রীতি বজায় রেখে চলি, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। এবং যীশু খ্রিস্ট এটাই চেয়েছেন যে সকলের পাপ ক্ষমা হোক এবং সকলে একসাথে শান্তিতে বসবাস করতে পারি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন আসলে এই ঘুরতে আসা এই দর্শনার্থী। একটু তথ্য দিয়ে রাখছি, বরিশালের খ্রিস্টান ধর্মের এই বড়দিন উদযাপন উপলক্ষে এখন অবধি পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। যারা এই ধর্মে রয়েছে তাদের আনন্দ ঘন পরিবেশকে সফল করার লক্ষ্যে বরিশালের পুলিশ 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি আজ এবং আগামীকালও কিন্তু এই খ্রিস্টানের যে চার্চটি রয়েছে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং দিনব্যাপী কিন্তু নানান অনুষ্ঠান রয়েছে। তারা আসছেন, ঘুরছেন, দেখছেন, ছবি তুলছেন। তো আপাতত এই রয়েছে বরিশালের ক্যাথলিক চার্চ থেকে আমার কাছে বড়দিনের যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী পারভেজ রাসেল। ঘন কুয়াশায় 2 দফা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। বুধবার রাত 10:30টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। কুয়াশা কমলে কিছু সময় চলাচল শুরু হলেও ফের দৃশ্যমানতা শূন্যে নেমে আসা আবার বন্ধ রাখতে হয়। পরে আজ সকাল থেকে কুয়াশা কাটলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, বর্তমানে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।